আমার সরকার লিগ্যালি শুধুমাত্র আইএসপিকে বলে কিছু ওয়েবসাইট আমাদের দেশের জন্য বন্ধ করতে পারে, কিন্তু এই বন্ধ করে দেওয়া ওয়েবসাইটগুলিতে অ্যাক্সেস করার জন্য কিন্তু লিগ্যাল ওয়ে আছে। এখানেই আসে ভিপিএন সার্ভিসেস। আপনি আমি প্রতি সেকেন্ডে মাত্র কয়েক মেগাবাইটের ব্রডব্যান্ড কানেকশন নিই, অর্থাৎ প্রায় 10 লক্ষ ভাগের 1 ভাগের সমান। 6 দিন দেশে ইন্টারনেট বন্ধ ছিল। Bangladesh is without internet for a 5th day. An internet blackout will remain in force and people will only be allowed out between 3 and 5 p.m. এই সময় আমরা বুঝতে পারি ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের জন্য কতটা প্রয়োজনীয়। তাই আমাদের জানা উচিত ইন্টারনেট কিভাবে কাজ করে, কে নিয়ন্ত্রণ করে ইন্টারনেটে কি দেখানো হবে না হবে, আর ইন্টারনেটে আপনার তথ্য ঠিক কতটা নিরাপদ থাকে। আজ আমরা খুবই গভীরভাবে ইন্টারনেটের সকল ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্টারনেট আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা নিয়ে জানবো। এখানে আলোচনা করব বেসিক টপিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স টপিক পর্যন্ত, যাতে ইন্টারনেট একটি দেশে কিভাবে কাজ করে এই নিয়ে আপনার মনে কোনো ধরনের সন্দেহ না থাকে। ইন্টারনেট হলো একটি বিশাল নেটওয়ার্ক যা লক্ষ লক্ষ কম্পিউটার ও ডিভাইসকে সংযুক্ত করে। এই বিশাল নেটওয়ার্ক 4টি মূলনীতির উপর ভিত্তি করে কাজ করে। আসুন এগুলোকে একে একে দেখি। নাম্বার 1, প্যাকেট সুইচিং। ইন্টারনেটের তথ্য ছোট ছোট প্যাকেটে ভাগ করে পাঠানো হয়। এটি অনেকটা চিঠি পাঠানোর মতো, তবে এটি বড় কাগজের বদলে অনেকগুলো ছোট ছোট পার্সেল পাঠানো হচ্ছে। 2, ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার। ইন্টারনেটের কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী নেই, এটি বিকেন্দ্রীভূত, যার অর্থ কোনো একক ব্যক্তি বা সংস্থা পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে না। 3, লেয়ার্ড প্রোটোকলস। ইন্টারনেট যোগাযোগ বিভিন্ন স্তরে সংগঠিত, প্রতিটি স্তর নির্দিষ্ট কাজ করে, যেমন ডেটা প্যাকেজিং, ঠিকানা নির্ধারণ, ট্রান্সমিশন নিয়ন্ত্রণ ইত্যাদি। নাম্বার 4, ওপেন স্ট্যান্ডার্ডস। ইন্টারনেটে যুক্ত ও মানসম্মত প্রোটোকল ব্যবহার করে। এর অর্থ যে কেউ এই মান অনুসরণ করে ইন্টারনেটের জন্য হার্ডওয়্যার বা সফটওয়্যার তৈরি করতে পারে। এখন এই 4টি নীতির ভিত্তিতে কাজ করে ইন্টারনেট প্রোটোকল স্যুট, যা টিসিপি বা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা আইপি নামেও পরিচিত। এই 4টি স্তরে কাজ করে। নাম্বার 1, লিঙ্ক লেয়ার। এটি ফিজিক্যাল ও লজিক্যাল কানেকশন পরিচালনা করে, উদাহরণস্বরূপ আপনার ইথারনেট অথবা ওয়াইফাই। 2, ইন্টারনেট লেয়ার। এটি প্যাকেটের অ্যাড্রেস নির্ধারণ ও রাউটিং পরিচালনা করে। আইপি ইন্টারনেট প্রোটোকল এই স্তরের অংশ। ট্রান্সপোর্ট লেয়ার। এটি নির্ভরযোগ্য ডেটা ট্রান্সমিশন ও প্রবাহ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এই স্তরে কাজ করে। অ্যাপ্লিকেশন লেয়ার। এটি অ্যাপ্লিকেশন নির্দিষ্ট সেবা প্রদান করে। এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি ইত্যাদি এই স্তরের প্রোটোকল। এই স্তরগুলি একসাথে কাজ করে আপনাকে নির্বিঘ্ন ইন্টারনেট এক্সপিরিয়েন্স প্রদান করে। যখন আপনি একটি ওয়েবসাইট খোলেন বা ইমেল পাঠান, এই সমস্ত স্তর পর্দার আড়ালে কাজ করে। নেক্সট যে জিনিসটি জানা প্রয়োজন তা হলো আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আমাদের প্রত্যেকে যে আলাদা আলাদা ডিভাইস আছে সেগুলি আলাদা করার জন্য এদের সাথে একটি করে ইউনিক নাম্বার অ্যাসাইন করা থাকে, যা শুধুমাত্র ওই ডিভাইসটিকেই নির্দেশ করবে। এই আইপি অ্যাড্রেস দেওয়ার 2টা আলাদা স্ট্যান্ডার্ড আছে, IPv4 এবং IPv6। IPv4 32-বিট অ্যাড্রেস, যা অ্যাবাউট 4.3 বিলিয়ন অ্যাড্রেস দিতে পারে। অন্যদিকে IPv6 128-বিট অ্যাড্রেস, যা এই সংখ্যক ডিভাইস আলাদা করে অ্যাড্রেস দিতে পারে। কম ডিভাইস সাপোর্ট করলেও IPv4 বহুল ব্যবহৃত। এরকম ঠিকানা শুধুমাত্র আপনার ডিভাইসেরই থাকে এমন না, বরং আপনি যেই ওয়েবসাইটে যেতে চাচ্ছেন সেই ওয়েবসাইটেও কোনো না কোনো সার্ভারে থাকে। এই সার্ভার কিছুই না, অনেক শক্তিশালী একটি কম্পিউটার যা 24/7 চালু থাকে এবং হাই স্পিড ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। আর এই ওয়েবসাইটগুলোর ঠিকানা আসলে সেই সার্ভারের কোথায় এই ওয়েবসাইটের তথ্যগুলি রাখা আছে তার ঠিকানা বোঝায়। শুধু যে একটি সার্ভারে তথ্য রাখা হয় তা না, বিশ্বের বড় বড় কর্পোরেশন এবং তাদের সার্ভিসেস এর সার্ভার পৃথিবীর অনেক জায়গায় আছে। এই সকল বড় বড় ডেটা সার্ভারগুলি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে সাবমেরিন কেবলের মাধ্যমে সংযুক্ত অবস্থায় আছে। এই সাবমেরিন কেবলগুলো মাল্টিপল লেয়ার্সে থাকে, ইনক্লুডিং প্রোটেক্টিভ আর্মর, ইনসুলেশন অ্যান্ড অপটিক্যাল ফাইবার্স। আর এটা প্রতি সেকেন্ডে টেরাবাইটস অফ ডেটা পাঠাতে পারে ইউজিং ডেন্স ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM।
আপনি আমি প্রতি সেকেন্ডে মাত্র কয়েক মেগাবাইটের ব্রডব্যান্ড কানেকশন নিই, অর্থাৎ প্রায় 10 লক্ষ ভাগের 1 ভাগের সমান। আর এই সাবমেরিন কেবলগুলো এসে এক একটা দেশের সাথে যুক্ত হয়। বাংলাদেশে বর্তমানে 2টি সাবমেরিন কেবল রয়েছে, সিএমই-উই-4 এবং সিএমই-উই-5, যথাক্রমে কক্সবাজার কেবল ল্যান্ডিং স্টেশন এবং কুয়াকাটা কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে দেশের সাথে এরা সংযুক্ত। আর এখান থেকে বিভিন্ন তার যে শহর হয়ে আমাদের বাড়িতে আসে, আর এই কাস্টমার পর্যন্ত কানেকশন পৌঁছানোর কাজ করে আইএসপিগুলো, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স। পুরো একটি দেশকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য একটি জটিল ও বিস্তৃত পরিকাঠামোর প্রয়োজন। আসুন জাতীয় ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজনীয় মূল উপাদানগুলো সম্পর্কে জানি। 1. ন্যাশনাল ব্যাকবোন নেটওয়ার্ক। ব্যাকবোন নেটওয়ার্ক হলো একটি দেশের ইন্টারনেট পরিকাঠামোর মূল অংশ, যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন ফাইবার অপটিক কেবল এবং কোর রাউটার থাকে। ফাইবার অপটিক ব্যাকবোন উচ্চ গতির উচ্চ ক্ষমতা সম্পন্ন কেবলগুলি প্রধান শহর এবং ডেটা সেন্টারগুলিকে সংযুক্ত করে। কোর রাউটার শক্তিশালী রাউটারগুলি ব্যাকবোন জুড়ে ডেটা ট্রাফিক পরিচালনা করে। তারা উন্নত রাউটিং প্রোটোকল যেমন বিজিপি এরকম ব্যবহার করে দক্ষ ডেটা প্রবাহ নিশ্চিত করে। ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টস, আইএক্সপিস হলো সেই স্থানগুলি যেখানে বিভিন্ন নেটওয়ার্কগুলি পরস্পরের সাথে সংযুক্ত হয় এবং ট্রাফিক বিনিময় করে। পেয়ারিং অ্যান্ড ট্রানজিট, নেটওয়ার্কগুলি সরাসরি পেয়ারিং বা থার্ড পার্টি প্রোভাইডারের মাধ্যমে ট্রানজিট করে ডেটা বিনিময় করে। রিডান্ডেন্সি অ্যান্ড লোড ব্যালেন্সিং, আইএক্সপিস নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা বাড়ায় বিভিন্ন পথের মাধ্যমে ডেটা ট্রাফিক সরবরাহ করে। 3. রিজিওনাল অ্যান্ড লোকাল নেটওয়ার্কস, প্রাদেশিক ও স্থানীয় নেটওয়ার্কগুলি ব্যাকবোন থেকে এন্ড ইউজারদের কাছে সংযোগ প্রসারিত করে। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কস বা ম্যানস প্রধান শহর এবং বড় এলাকাগুলিকে উচ্চগতির সংযোগের মাধ্যমে সংযুক্ত করে। লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্স পৃথক বিল্ডিং বা ক্যাম্পাসগুলিকে সংযুক্ত করে প্রযুক্তিগুলি যেমন ইথারনেট, ওয়াইফাই এগুলো ব্যবহার করার মাধ্যমে। লাস্ট মাইল কানেকশন, যা আইএসপি দ্বারা বাড়ি ও ব্যবসায়িক স্থানে প্রদান করা হয়, যেমন ডিএসএল, ফাইবার টু দ্য হোম বা কেবল ব্যবহার করে। এভাবে একটি দেশের স্তরে ইন্টারনেটের স্ট্রাকচার তৈরি হয়। এখন না হয় বুঝলাম যে আপনার ডিভাইসের একটা ঠিকানা আছে, কিন্তু আপনি যখন ব্রাউজারে কিংবা ফেসবুক, ইউটিউব অ্যাপ ব্যবহার করেন, তখন আপনার ডিভাইস কিভাবে এই সকল ওয়েবসাইটের ঠিকানা যায়? আপনার টাইপ করা ওয়েবসাইটের নাম সঠিক সার্ভারে পৌঁছানো হলো ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেমের কাজ। ডিএনএস একটা বিশাল ফোন বুকের মতো, যা ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। যখন আপনি www.youtube.com টাইপ করেন, ডিএনএস সিস্টেম এটিকে একটি সংখ্যা সিরিজে পরিণত করে, যা হলো ইউটিউবের সার্ভারের ঠিকানা। আমাদের ইন্টারনেট সম্পর্কে বুঝতে হলে আগে এই ডিএনএস জিনিসটাকে খুবই ভালোভাবে বুঝতে হবে। ডিএনএস একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মেনটেন করে। রুট জোন এই স্ট্রাকচারের শীর্ষে থাকে। রুট সার্ভার বিশ্বের বিভিন্ন স্থানে বিতরণ করা হয়েছে এবং তারা ডিএনএস রেজুলেশনের প্রাথমিক ধাপটা পরিচালনা করে। ডিএনএস রেজুলেশন কি তা একটু পরেই জানাচ্ছি। টিএলডিএস রুট জোনের নিচে থাকে টপ লেভেল ডোমেন্স বা টিএলডিএস, উদাহরণস্বরূপ .com, .org, .net এবং দেশীয় টিএলডিস যেমন .uk, .bd ইত্যাদি। সেকেন্ড লেভেল ডোমেন্স, টিএলডিসের নিচে থাকে সেকেন্ড লেভেল ডোমেন্স, তা সাধারণত অর্গানাইজেশন বা ব্যক্তি দ্বারা রেজিস্টার করা হয়, যেমন youtube.com বা google.com এরকম। সাব ডোমেইন্স, সেকেন্ড লেভেল ডোমেইন্সের নিচে থাকে সাব ডোমেইন্স, যা মূল ডোমেনের একটি অংশ, উদাহরণস্বরূপ mail.google.com, যা গুগলের জিমেলে ঢুকতে ব্যবহার করা হয়। এখন আসি ডিএনএস এর রেজলিউশন নিয়ে। ডিএনএস রেজলিউশন হলো সেই প্রক্রিয়া যা দ্বারা একটি ডোমেইন নেমের সাথে সম্পর্কিত আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়া যায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আপনার ইন্টারনেট কিভাবে কাজ করে। এখন আসা যাক থলের বিড়ালকে নিয়ে, ডেটা সেন্টার। কি এই ডেটা সেন্টার, কি কাজেই বা লাগে এইটা? ডেটা সেন্টারগুলি হলো এমন এক ফ্যাসিলিটি যেখানে প্রচুর সংখ্যক সার্ভার এবং সম্পর্কিত ইকুইপমেন্ট সংরক্ষণ করা হয়, যা সংস্থাগুলির তথ্য ও অ্যাপ্লিকেশনগুলোকে হোস্ট করে। সহজ ভাষায় বললে ডেটা সেন্টারে যত অনলাইন সার্ভিসেস, ওয়েবসাইট, অ্যাপস আছে সব থাকে, যেমন আপনার বহুল ব্যবহৃত গুগল ড্রাইভ কিংবা অ্যামাজন দ্বারা সার্ভিসেস, উবার, এর সব কিছুই এরকম এক একটা বিশাল বিশাল ডেটা সেন্টারে স্টোর করা হয়। ডেটা সেন্টারের কাজই হলো ডেটা স্টোরেজ এবং ম্যানেজমেন্ট। ডেটা সেন্টারগুলোতে প্রচুর পরিমাণে ডেটা সংরক্ষিত থাকে। বিভিন্ন ধরনের স্টোরেজ ব্যবস্থা যেমন হার্ড ডিস্ক এবং সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা হয়। ডেটা প্রসেসিং অ্যান্ড কম্পিউটিং, ডেটা সেন্টারগুলিতে হাই এন্ড প্রসেসর এবং সার্ভার ব্যবহার করে ডেটা প্রসেসিং করা হয়। নাম্বার 3, নেটওয়ার্কিং এবং কানেক্টিভিটি, ডেটা সেন্টারগুলিতে উচ্চগতি নেটওয়ার্কিং সরঞ্জাম ব্যবহার করে, যা সার্ভারগুলির মধ্যে এবং বাইরের বিশ্বের সাথে ডেটা আদান প্রদান করতে সহায়তা করে। ব্যাকআপ এবং পুনরুদ্ধার, ডেটা সেন্টারগুলি নিয়মিতভাবে ডেটার ব্যাকআপ নেয় যাতে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে ডেটা পুনরুদ্ধার করা যায়। নিরাপত্তা এবং মনিটরিং,
ফিজিক্যাল অ্যান্ড সাইবার উভয় ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ফিজিক্যাল নিরাপত্তায় অন্তর্ভুক্ত 24/7 সিকিউরিটি পেট্রোলস, বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল, এবং সাইবার নিরাপত্তায় অন্তর্ভুক্ত ফায়ারওয়াল, এনক্রিপশন অ্যান্ড ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। ডেটা সেন্টারে বিভিন্ন ধরন রয়েছে, প্রতিটি ভিন্ন ভিন্ন প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়। এক, এন্টারপ্রাইজ ডেটা সেন্টার। এন্টারপ্রাইজ বড় সংস্থা এবং কর্পোরেশনগুলির নিজস্ব ডেটা সেন্টার থাকে, যা তাদের নিজস্ব তথ্য ও অ্যাপ্লিকেশন হোস্ট করে, যেমন গুগল, অ্যামাজনের নিজস্ব কিন্তু ডেটা সেন্টার আছে। কোলোকেশন ডেটা সেন্টার। কোলোকেশন এই ধরনের ডেটা সেন্টার বিভিন্ন সংস্থা তাদের নিজস্ব সরঞ্জাম স্থাপন করে, কিন্তু ডেটা সেন্টারের অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাগুলি ভাগ করে নেয়। এইসব ডেটা সেন্টার একাধিক কর্পোরেশনকে ভাড়া দেওয়া হয় তাদের সার্ভিসেসগুলোর জন্য। নাম্বার 3, ক্লাউড ডেটা সেন্টার। যে ডেটা সেন্টারগুলি ক্লাউড পরিষেবা প্রদানকারী দ্বারা পরিচালিত হয়, যেমন অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট অ্যাজিউর এবং গুগল ক্লাউড। এই সংস্থাগুলি এই পরিষেবাগুলি ব্যবহার করে তাদের ডেটা এবং অ্যাপ্লিকেশনগুলোকে হোস্ট করে। আপনার কিন্তু গুগল ড্রাইভ ইউজ করে এরকম একটি ক্লাউড ডেটা সেন্টারে আপনার ইনফরমেশনগুলো রাখছেন। তাহলে এখন প্রশ্ন আমার, ইন্টারনেট কি সরকার নিয়ন্ত্রণ করছে? উত্তর হলো না। আমার সরকার লিগালি শুধুমাত্র আইএসপিকে বলে কিছু ওয়েবসাইট আমাদের দেশের জন্য বন্ধ করতে পারে, কিন্তু এর বেশি ক্ষমতা সরকারের নেই, অ্যাজ এটা একটা ডিসেন্ট্রালাইজড সিস্টেম। কিন্তু আমাদের সরকার চাইলে পুরো বিশ্বের সাথে বাংলাদেশের ইন্টারনেটের কানেকশন সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারে। এটা ছাড়া করতে পারে সেই ডেটা সেন্টারে অবস্থিত কোর রাউটারকে ডিসকানেক্ট করার মাধ্যমে। এটা নিয়ে বিস্তৃত আলোচনা সেকেন্ড পার্টে করা হবে। কিন্তু এই বন্ধ করে দেওয়া ওয়েবসাইটগুলিতে অ্যাক্সেস করার জন্য কিন্তু লিগ্যাল ওয়ে আছে। এখানে আসে ভিপিএন সার্ভিসেস। কল্পনা করুন আপনি অন্য দেশে থাকা একজন বন্ধুকে চিঠি পাঠাচ্ছেন। সাধারণত আপনি চিঠিতে লিখবেন, একটি খামে রাখবেন এবং সাধারণ ডাক ব্যবহারের মাধ্যমে সেটা পাঠাবেন। এটি ভিপিএন ছাড়া ইন্টারনেট ব্যবহারের মতো। আপনার তথ্য বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে খোলাখুলিভাবে গন্তব্যে পৌঁছায়। এখন দেখা যাক ভিপিএন এটি কীভাবে পরিবর্তন করে। প্রথম ধাপ, সিকিউর এনভেলপ। প্রথমে ভিপিএন আপনার চিঠির জন্য একটি বিশেষ নিরাপদ খাম তৈরি করে। এটি হলো এনক্রিপশন। এটি আপনার তথ্যকে এমনভাবে স্ক্র্যাম্বল করে যাতে অন্যরা এটা পড়তে না পারে। ট্রাস্টেড ইন্টারমিডিয়ারি। আপনার বন্ধুর কাছে সরাসরি চিঠি পাঠানোর পরিবর্তে আপনি এটি অন্য জায়গায় থাকা একজন বিশ্বস্ত ব্যক্তির, তাকে আপনার ভিপিএন বন্ধু বলা যাক, কাছে পাঠান। এটি হলো ভিপিএন সার্ভার। নিউ রিটার্ন অ্যাড্রেস। আপনার ভিপিএন বন্ধু তার মেইল বক্স থেকে আপনার নিরাপদ চিঠিটি বের করে, তারপর তার এটি একটি নতুন খামে রাখে যেখানে রিটার্ন অ্যাড্রেস হিসেবে তাদের ঠিকানা থাকে, আপনার নয়। এটি আপনার মূল অবস্থান লুকিয়ে রাখে। ফাইনাল ডেলিভারি। আপনার ভিপিএন বন্ধু তারপরে এই নতুন খামটি আপনার আসল বন্ধুর কাছে পাঠায়। যখন আপনার বন্ধু এটি পায় তখন মনে হয় এটা আপনার ভিপিএন বন্ধুর কাছ থেকেই এসেছে, আপনার কাছ থেকে নয়। যখন আপনার বন্ধু উত্তর দেয়, তারা এটি আপনার ভিপিএন বন্ধুর কাছে পাঠায়, যিনি তারপর এটি আপনার কাছে একটি নিরাপদ খামে ফরওয়ার্ড করেন। তার মানে ইন্টারনেটের ভাষায় যদি বলি, আপনার ডেটা এনক্রিপ্টেড হয়, এটি একটি ভিপিএন সার্ভারে পাঠানো হয়। ভিপিএন সার্ভার আপনার আইপি অ্যাড্রেস পরিবর্তন করে অন্য একটা অ্যাড্রেস বসায়, তারপর ডেটা তার চূড়ান্ত গন্তব্যে পাঠানো হয় এবং রিপ্লাইগুলিও একই প্রক্রিয়ার মাধ্যমে ফেরত আসে। এভাবে আপনি যে ওয়েবসাইটগুলি দেখেন সেগুলি আপনার নয়, ভিপিএনের লোকেশন এবং আইপি অ্যাড্রেস দেখতে পায়, এবং আপনার ডেটা ইন্টারসেপ্ট করার চেষ্টা করলে কেউ শুধুমাত্র ইনক্রিপ্টেড তথ্য দেখতে পায়। এই প্রক্রিয়াটি আপনার অনলাইন প্রাইভেসি এবং সিকিউরিটি রক্ষা করতে সাহায্য করে, ঠিক যেমন একজন বিশ্বস্ত মধ্যস্থতাকারী ব্যবহার করলে আপনার বাস্তব চিঠির বিষয়বস্তু এবং উৎস রক্ষা করা যায়। আজ ইন্টারনেট সম্পর্কে অনেক কিছু জানলেন, অনেক অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলার চেষ্টা করেছি, অনেক কিছু নিয়ে শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি নলেজ দিয়ে রেখেছি। এগুলোর পিছনে আসলে আইটি সেক্টর বা সাইবার সিকিউরিটি সেক্টরে অনেক বেশি পরিমাণে আলোচনা করা হয়। তো দেখা হবে এই সিরিজের নেক্সট পার্টে।